গুমের শিকার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিএনপির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। আত্মতুষ্টির সময় আসেনি বলছে জামায়াত। আগামী নির্বাচন হবে কঠিন, নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে মনোযোগী হবার পরামর্শ। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। মুন্সিগঞ্জে আরও একটি হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি ৩০০ জন। প্রকৃত উন্নয়নে মনোযোগী হবে সরকার, বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধে ভাঙবে সিন্ডিকেট। হাসিনা সরকার এবং অসাধু কর্মকর্তারা বাড়িয়েছে দাম। বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪ জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট। ফেনীতে ক্ষতিগ্রস্ত ২৫০০-এর বেশি খামারি। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালের সঙ্গে আছি আমি ফারজান আলীনা। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের অধীনে গেল ১৬ বছরে যত গুম খুনে তদন্তের উদ্যোগ নেওয়ার দাবি জানান তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল ১৬ বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। ইন্টারোগেশন করা হোক। ক্ষমতাচ্যুত সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বানে জানিয়েছেন স্বজনরা। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তারা। এ সময় কান্না জড়িত কণ্ঠে প্রিয় স্বজনদের স্মরণ করেন স্বজনরা। সবাইকে ফিরে পেতে অন্তর্বর্তী সরকারকে বিশেষ অনুরোধ জানায় প্রতিটি পরিবার। মাঝারুল ইসলামের রিপোর্ট। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। দীর্ঘদিন বাবাকে না দেখার আক্ষেপ এভাবেই অশ্রু হয়ে ঝরে এই শিশুটির। দাবি একটাই, ফিরিয়ে দেয়া হোক বাবা নামের বটবৃক্ষকে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। মাইকেল চাকমা পতন হওয়া হাসিনা সরকারের সমালোচনা করায় ২০১৯ সালে রাজধানীর কল্যাণপুর থেকে গুমের শিকার হন। তুলে নিয়ে অন্ধকার করে চালানো হয় অমানসিক নির্যাতন। ৫ বছরে একবারও ভাগ্যে মেলেনি সূর্যের আলো দেখার। সময় মতো দেয়া হতো না খাবার। ছাত্র জনতার আন্দোলনের পর গত ৭ আগস্ট ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরেন মাইকেল চাকমা। একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। ওখানে বাইরে কোনো আলো বাতাস, ন্যাচারাল আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। এমনকি কারোর সাথে কথাবার্তা বলা পর্যন্ত সেখানে সুযোগটা নাই। আয়না ঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত জামান জানান, এমন কোনো নির্যাতন নেই যা সেখানে চালানো হতো না। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন সাবেক এই কূটনীতিক। কারাই গুমগুলো করেছে এবং রাইট ফ্রম দ্য হুকুমদাতা শুরু করে যে এক্সিকিউশন করেছে বা যে ক্যারি আউট করেছে, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট তাদেরকে দিতে হবে। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও আত্মীয় স্বজনেরা দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ দোষীদের শাস্তি দাবি করেন তারা। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা হসপিটালে আমরা আমার বাবার খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার। আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত ৮ বছর ওর কোনো খোঁজ খবর পাইনি। আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, মারা যাওয়া কি আমি জানি না। এখন আমি জানি বাবা মারা যাওয়া কি ৮ বছর বাবা ছাড়া।
এরই মধ্যে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সহ বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনকে ভুলুণ্ঠিত করতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক সুধী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে প্রয়োজনীয় সময়। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিভিন্ন পেশার মানুষদের নিয়ে শুক্রবার বিকেলে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াতের অঙ্গ সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা মহানগর উত্তর। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এ সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে জামায়াত। নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাজ সরকার তারা বুলডোজার চালিয়েছিল। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে এই সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। এখনো সংকট কাটেনি দাবি করে জামায়াত আমির বলেন, দেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, তাই আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন। প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু মৌলিক সংস্কার করবে। এর মধ্যে বিভিন্ন পক্ষের দাবি দেওয়ার বোঝা চাপিয়ে দেওয়া অনুচিত। দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে as early as possible তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। দেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানান জামায়াত নেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন কঠিন হবে বলে জানিয়েছেন জনগণের আস্থা অর্জনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। শুক্রবার রাজশাহীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের জন্য পরিশ্রম করেছেন, দলের জন্য কাজ করেছেন, ত্যাগ করেছেন, আপনাদের সকলকে আমি আহ্বান করবো এই সব দুরাচারীদের বিরুদ্ধে সজাগ। আপনাদের সকলকে আমি আহ্বান করবো যে কোনো মূল্যে জনগণের আস্থা বিশ্বাস করে নেতৃবৃন্দ। সামনে সংকট, টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষা বাকি, কাজে টেস্ট শেষ নেই, পরীক্ষা শেষ, সামনে টেস্ট পরীক্ষা আছে, প্রস্তুতি নিন টেস্ট পরীক্ষার জন্য। আপনার সামনে দৃশ্যমান প্রতিপক্ষ যদি দুর্বল থাকে, অদৃশ্য প্রতিপক্ষকে চিন্তা করুন, পরিকল্পনা গ্রহণ করুন, সেই অনুযায়ী কাজ শুরু করুন। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার তালিকা। মুন্সিগঞ্জে শুক্রবার আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলার সাবেক 3 এমপিকে আসামি করা হয়েছে। গেল 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়া নূর মোহাম্মদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা সহ 313 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। শুক্রবার সকালে সদর থানার বাদী হয়ে মামলাটি করেন শহীদ নূর মোহাম্মদের নানী শেফালী বেগম।
বিদ্যুৎ খাতে অনিয়ম খুঁজে বের করে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে পদ্মা সেতুতে পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া 2 এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের ওপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাথে ছিলেন সড়ক বিভাগ ও বিদ্যুৎ জ্বালানি বিভাগের সচিব। পরিদর্শন শেষে জাজিরা সার্ভিস এরিয়া 2 এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক উপদেষ্টা। এ সময় তিনি সরকারি প্রকল্পে সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জানান। বিদ্যুৎ বিভাগের প্রকল্প এটা তো উনিই পাবেন, আচ্ছা এটা সড়কের প্রকল্প আছে এটা তো ওরাই পাবে, কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প এটা তো পাবে, এটা ব্রিজের প্রকল্প এটা তো ওরাই পাবে। তো এখন আমরা এটা ভাঙতে চাই। সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো। সে সময় তিনি বিদ্যুৎ খাতের অনিয়ম তুলে ধরেন। হাসিনা সরকার ও অসাধু কর্মকর্তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে ওখানে সবাই গণশুনানি হবে, যেখানে কনজিউমার্সরা যাবে, সবাই যাবে, আলোচনা করে একটা বিদ্যুতের মূল্য স্থির হবে। কিন্তু সরকার একটা করে একটা সংশোধনী কত 34 ক না 34 ক সংশোধনী এনে বলে যে না সরকারই নির্ধারণ করবে। তো মানে ব্যাপারটা আমরা আর মামুরা মানে আমরা এখান থেকে বেশি দামে জিনিস করবো, আপনারা বিদ্যুতের দাম বাড়াই দেবেন, বাস তাহলে হয়ে যাবে। ভবিষ্যতে পদ্মা সেতুর আয়ের উপর নির্ভর করে সেতুর টোলের হার নির্ধারণ করা হবে বলেও জানান সড়ক উপদেষ্টা। সেতুর টোল থেকে আয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, শরীয়তপুর। এক শ্রেণীর মতলবী মানুষ এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে বলে দাবি করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার বিকেলে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, যারা সাম্প্রদায়িক হামলা চালায় এরা পশু। প্রত্যন্ত অঞ্চলে মন্দিরে হামলার ঘটনায় দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে প্রত্যন্ত অঞ্চলে সিসি ক্যামেরা বসানোর কথা জানান তিনি। যেসব মন্দিরে হামলা হয়েছে সেগুলো পরিদর্শন করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা। অসাম্প্রদায়িক আবহ এই দেশে বিরাজ করছে, এটাকে কোনো ক্রমে নষ্ট করতে দেওয়া যাবে না এবং আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, এগুলোকে আমাদের রুখতে হবে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লা গোমতী নদীতে বিপদসীমার নিচে প্রবাহিত হলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এর মাঝে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। আরও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা ভাত আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে মাইটা করবে আপনারা দিতে আছেন আমরা খাইতে আছি অসুস্থ যারা তারা ভাড়া দিই অন্য খানো। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে, কেউ আছে। মাছাং করে আসি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবম দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। কেউ বা ব্যস্ত ত্রাণ সামগ্রী মোড়কীকরণে, আবার কেউ ট্রাকে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। বন্যা কবলিত দেশের 11টি জেলার মানুষের মুখে কেবলই হাহাকার, অনিশ্চিত ভবিষ্যৎ। সহায় সম্বলহীন হয়ে পড়েছেন হাজারো পরিবার। তাদের পাশে দাঁড়াতে রাজধানীবাসী প্রতিদিনই জমায়েত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ত্রাণ দেওয়ার পাশাপাশি অনেকেই ব্যস্ত ভলেন্টিয়ারিং কাজে। পরোক্ষভাবে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়াই যেন তাদের ধ্যান জ্ঞান। গৃহিণী থেকে শিক্ষক সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছে সব কাজ। আমাদের ছোট ছোট ছাত্ররা যদি একটা বিপ্লব ঘটাতে পারে, আমরা কেন তাদের পাশে থাকবো না? আর এখন হচ্ছে বন্যার্ত মানুষদের সাহায্য করা, এটা তো আমার নিজের থেকে করতে হবে। আমার ভালো লাগতেছে যে আমি অন্যদেরকে সাহায্য করতে পারতেছি। টেলিভিশনে দেখছি যে সবাই অনেক সহযোগিতা করছে, আমরাও এই সহযোগিতার জন্যই আসছি। আর তাছাড়া বাচ্চারা বাসা বসে থেকে একটু বোর হচ্ছিল, ঘুরতেও আসলাম, এসে দেখি সবাই কাজ করছে, তাই আমরাও লেগে পড়েছি। দেশের জন্য কাজ করা যাচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া, সেই ইচ্ছায়, সেটা অনেক ভালো লাগছে। তবে প্রথম দিককার তুলনায় কিছুটা কমে গেছে ত্রাণ সহায়তা। একটু কমা তো স্বাভাবিক, কমা বাড়া এই মিলেই তো হতেছে সবকিছু। হয়তো বা কিছু সময় বাড়তেছে, কিছু সময় কমতেছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড। বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আসুন্না ফাউন্ডেশনের তহবিলে জমা হওয়া 100 কোটি টাকার বেশি অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। জানান 100 কোটি টাকার অর্থ সহায়তা করা হবে ধাপে ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে, যার মধ্যে খাদ্য সামগ্রীর জন্য 30 কোটি, শিক্ষা খাতে 20 কোটি, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কৃষকদের পুনর্বাসনের জন্য 30 কোটি টাকা অনুদান প্রদান করা হবে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের 100 কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। খাদ্য সামগ্রীতে 30 কোটি, আমাদের শিক্ষার জন্য 20 কোটি এবং পুনর্বাসনের জন্য 30 কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। জেলা পর্যায়ের 44 জন বিচারককে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের 44 সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। দেশে ধর্ষণ ও যৌন সহিংসতায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি সহ 13 দফা দাবিতে পদযাত্রা করেছে নারীরা। গতরাতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত এই পদযাত্রা করে তারা। এ সময় তারা বর্তমান সরকারের কাছে নিপীড়ক সায়েম সোবহান আনভীর, শাফাত আহমেদ সহ সব নারী নিপীড়কদের বিচারের জোরালো দাবি জানান। এনআই নাহিদের রিপোর্ট। ধর্ষণ বিরোধী আন্দোলনে রাতে রাজপথে গানে গানে নারীকে শেকল ভাঙ্গার আহ্বান জানান শিল্পী শায়ান। মার ভয়ে দুষ্ট লোকের পরাণে কাঁপু কাজ, সাহস করো মা বোনেরা। শুক্রবার রাতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন নারীরা। পদযাত্রা শেষে মানিক মিয়া সড়কে সমাবেশ এবং প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এ সময় ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, যৌন হয়রানি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আলোকচিত্রী শহীদুল আলম সহ অন্যরা। নারী অধিকার ও মানুষের অধিকার, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে সেটার ক্ষেত্রে প্রতিবাদ করা একেবারেই বৈধ। শেকল ভাঙার পদযাত্রা যাতে নারীদেরকে দোষারোপ না করা হয়, বরং যারা কিনা অপরাধী তাদের বিরুদ্ধেই যাতে আমরা বিচারটা পাই। সুরক্ষা এবং নিরাপত্তা সহ নিপীড়নের শিকার নারীর যে কোনো বিচারিক হয়রানি বন্ধের দাবি জানান অংশগ্রহণকারীরা। যখন মুনিয়া হত্যা হলো, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আনবীরকে দায়ী করা হলো, আনবীরকে প্রধান আসামি করা হলো, এরপরে এখন পর্যন্ত আমরা কিন্তু সেটার কোনো অগ্রগতি দেখি নাই এবং এই বছরই সেই মামলা কিন্তু খারিজ হয়ে গিয়েছে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট শুনে থাকি যে নারীর পোশাক উস্কানিমূলক, নারীর চলন বলনের ঠিক নেই, ওর সাথে এরকম তো করাই উচিত, এরকম নানান ধরনের মন্তব্য আমরা শুনে থাকি সমাজে। এই নারী হিসেবে মানুষ যেন নারী হিসেবে আলাদা করে না দেখে, এই প্রশ্নটাই যেন মানুষের মাথায় আর না আসে, এটাই চাই। অন্তর্বর্তী সরকার দেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, এ প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারত যার বন্ধু তার শত্রু লাগে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা। বৈরী আচরণের বিপরীতে পারস্পরিক স্বার্থে বন্ধুত্বপূর্ণ আচরণে দেশটির প্রতি আহ্বান জানান তারা। ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শাহবাগে ছাত্র সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। ভারতীয় পানি আগ্রাসন এবং জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে করা এই সমাবেশে বক্তারা জামায়াতে ইসলাম সহ সমভাবাপন্ন সকল দলকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানান। এছাড়া বর্তমান শিক্ষা কারিকুলামে পরিবর্তন সহ সম্মিলিত উদ্যোগে দেশ গঠনের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আবার এই সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।